আমি অর্ক। আপনারা এতদিনে জেনে গিয়েছেন ডিকোড বাংলাদেশ, বাংলাদেশ সমস্যা এবং বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অবস্থান, বাংলাদেশের আজকাল পরশু ডিকোড করার একটা স্পেস, একটা মঞ্চ। এই মঞ্চ থেকে আমি এবং আমার বন্ধু সহকর্মী অর্ক ভাদুরী, আমরা দুজন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের আজকাল পরশু নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করি। সেই ডিকোড বাংলাদেশের চতুর্থ পর্ব আজকে আমরা শুরু করছি। এটা আমরা আগের 3টে এপিসোড স্টুডিও সেটআপে রেকর্ড করেছিলাম। আজকে আমাদের প্রথম অনলাইন এপিসোড সম্প্রচারিত হচ্ছে আপনাদের সামনে। আমরা বাংলাদেশ প্রসঙ্গে ভারতের গদি মিডিয়া, তাদের যে অবস্থান, তারা কিভাবে বাংলাদেশ প্রসঙ্গকে তুলে ধরে তা বারবার দেখিয়েছি। রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, ট্রামে চলাচলের সময় যে কথাবার্তা কানে আসে তা থেকে মনে হয় যে এক্ষুনি যুদ্ধ লাগলো বলে দামামা বেজে গিয়েছে, বিএসএফ কাঁটাতারের বেড়া বাড়ানো শুরু করে দিয়েছে এবং ভারতবর্ষ বাংলাদেশকে সবক শেখাতে, টাইট দিতে, ইউনিস সরকারকে ফেলে দিতে, ইউনুসকে চাপ দিতে, মোহাম্মদ ইউনুস এবং যাবতীয় অন্তর্বর্তী সরকারের যারা স্টেক হোল্ডার তাদেরকে সবক শেখাতে ভারত রাষ্ট্র তথা ভারতীয় সেনা নাকি বদ্ধপরিকর। আসলেই কি ঘটনাটা তাই? ভারতবর্ষের এই মুহূর্তে অবস্থানটা ঠিক কি? এক্ষুনি যুদ্ধ লেগে গেল, এক্ষুনি বাংলাদেশে ভারত সেনা পাঠাতে চলেছে, বিএসএফ বাংলাদেশের ভারতের যে সীমান্ত তার খোলা জায়গায় কাঁটাতার দিচ্ছে। তার মানে কি একটা চাপা উত্তেজনা রয়েছে? আসলে দুপক্ষই কি এসকালেট করতে চাইছে, নাকি ডি এসকালেশনের মধ্যে দিয়ে যেতে চাইছে দুপক্ষই? গদি মিডিয়ার যে বাস্তুতন্ত্র, সেখানে সত্যি মিথ্যে যাচাই করার কোনো উপায় নেই। গদি মিডিয়ার কাজ নার্ভের উপর চাপ দেওয়া, ভয় দেখানো, একটা সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে রাখা, ইসলামোফোবিয়া চাষ করা এবং ঘৃণার একটা আবর্ত তৈরি করে রাখা, সেইগুলিকে ডিকোড করতে, তার মধ্যে থেকে সত্যটা তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। এবং আমি তাই অর্ককে ডেকে নেব, অর্ক ভাদুরী আমার বন্ধু সহকর্মী। আমরা আজকে আলোচনা করব ঠিক এই বিষয়টা নিয়ে, বাংলাদেশ কোন দিকে যাবে, ভারত বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কি। এই গত 2-3 দিন, বিশেষত শনিবার ভারতীয় হাই কমিশনারের প্রণয় বর্মাকে বাংলাদেশে ঢাকায় তলব করার পরে 45 মিনিটের একটা মিটিং হওয়ার পরে, এবং সোমবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে দিল্লিতে ডেকে পাঠানোর পরে আরো একটা চাপা টেনশন তৈরি হয়, একটা স্নায়ুযুদ্ধ তৈরি হয়। কেননা মানুষের কাছে, যেটা বলছিলাম অর্ক, খুব ভালো করে খবর ছিল না। তো এই মুহূর্তে আমরা যদি এই বিষয়টাকে খোলসা করতে পারি, কি উঠে এলো দুপক্ষের কথাবার্তায়, পরিস্থিতিটা ঠিক কি, দুপক্ষের সেনা কি চাইছে, তুমি যদি শুরু করো। দেখো অর্ক, মানে এটা তো আমরা দেখতেই পাচ্ছি যে গত কয়েকটা দিন বেশ উত্তেজনা রয়েছে সীমান্তে, এটা একটা অস্বীকারের কোনো উপায় নেই। এবং কাঁটাতারদের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশের যেটা সীমান্তরক্ষী বাহিনী, তার সঙ্গে ভারতের বিএসএফ, তাদের নানা রকম বিরোধ, গুলি চলেছে, এরকম বিভিন্ন খবর কিন্তু রয়েছে। কিন্তু যেটা আমি সবচাইতে আগে আরো জোর দিয়ে বলতে চাই, আজকে আমরা যখন এই অনলাইনে কথা বলছি সেটা হচ্ছে 14ই জানুয়ারি। ঠিক এর আগের দিন 13ই জানুয়ারি ভারতের সেনাপ্রধান, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ব্যক্তি, তিনি একটা পরিষ্কার কথা কিন্তু বলে দিয়েছেন। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কর্তৃক বাংলাদেশ আক্রমণ বা বাংলাদেশ কর্তৃক ভারত আক্রমণ, এই ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই। তিনি খুব স্পষ্ট করে বলেছেন, ভারতীয় সেনাপ্রধান, যে বাংলাদেশ ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে ভারতও কিন্তু বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই দুটি দেশের মধ্যে যদি কোনো রকম বৈরী সম্পর্ক থাকে, সেটা ভারতের জন্য যেরকম খুব আইডিয়াল সিচুয়েশন নয়, একই রকম ভাবে বাংলাদেশের জন্য কিন্তু খুব একটা আইডিয়াল সিচুয়েশন নয়। কাজেই বিভিন্ন বিষয়ে যতই টেনশন থাকুক, যতই উত্তেজনা থাকুক, ভারতীয় সেনা প্রধান
খুব স্পষ্ট করে বলেছেন যে কোনো সংঘর্ষের সম্ভাবনা কিন্তু নেই। এটা হচ্ছে প্রথম। এবং আমরা যদি এই ভারতীয় সেনাপ্রধানের বক্তব্যটাকে আরেকটু গভীরে যাই, তাহলে কিন্তু আমরা আরো কয়েকটা ইন্টারেস্টিং আমরা অবজারভেশনের মুখোমুখি হতে পারি। যেরকম ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট বলেছেন যে দুটি দেশের সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ আর্মি, তাদের মধ্যে কোনো বিরোধিতার জায়গা তো নেই, কোনো বৈরিতার জায়গা তো নেই, বরঞ্চ পারস্পরিক যোগাযোগ কিন্তু একেবারেই ঠিক আছে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নেই, 5ই আগস্টের পরেও নেই। ভারতীয় সেনাপ্রধান আরো একটা কথা বলেছেন যে বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল ঘটছিল, অর্থাৎ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হচ্ছিল, সেই সময়ও কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগটা বেশ দৃঢ়তাপূর্ণ ছিল। এবং বাংলাদেশের যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার সঙ্গেও ভারতীয় সেনাপ্রধান জানিয়েছেন তার যোগাযোগ রয়েছে। তিনি একথাও বলেছেন নভেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট, নভেম্বর মাস, অর্থাৎ সেই সময়টা যখন আমাদের গদি মিডিয়া, ভারতের মেইন স্ট্রিম মিডিয়া একেবারে চিৎকার জুড়ে দিয়েছিল যে বাংলাদেশে মারাত্মক ঘটনা ঘটে যাচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের প্রচার যখন চলছিল, সেই সময়ও কিন্তু আমাদের সেনাপ্রধান বলছেন, আমাদের সেনাপ্রধান ভারতীয় আর্মির সর্বোচ্চ ব্যক্তি যিনি, তিনি বলছেন সেই সময়ও বাংলাদেশ আর্মির সঙ্গে ভারতীয় আর্মির খুব ভালো যোগাযোগ ছিল, নিয়মিত কথোপকথনের সম্পর্ক ছিল এবং তারা আমি যদি খুব ভুল না করি তারা ভিডিও কনফারেন্সও করেছে। কাজেই এই যে ভারতীয় সেনাপ্রধানের এই বিবৃতি, এটা থেকে একটা জিনিস ভীষণভাবে স্পষ্ট, যারা প্রচার করছেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে গিয়ে ঠেকেছে, বা যারা প্রচার করছেন যে বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধের সময় চলে এসেছে, আমাদের যে সমস্ত টেলিভিশন চ্যানেলের অ্যাঙ্কার যারা সরাসরি চট্টগ্রাম দখল করে নেওয়ার কথা বলছেন, তারা আসলে কিন্তু ভারতীয় আর্মির যিনি সর্বোচ্চ ব্যক্তি, ভারতীয় সেনা প্রধান, তার যে বয়ান, তার যে বিবৃতি, তার উল্টো দিকে কথা বলছেন। এটা কিন্তু একদম দিনের আলোর মতো স্পষ্ট। এবং যদি আমরা ভারতীয় সেনা প্রধানের কথায় ভরসা রাখি, তাহলে একই কথা বলতে হবে বাংলাদেশেও যারা বলেছিলেন 4 দিনে কলকাতা দখল করে নেবেন এবং ইত্যাদি ইত্যাদি, তারাও আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব তারাও আসলে করেন না। কাজেই কথাটা আমরা প্রথম থেকে বারবার করে বলে আসছি, কলকাতাও দখল হবে না, চট্টগ্রামও দখল হবে না, আসলে যেটা সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছেন, দখল হবে আমার আপনার মস্তিষ্ক, দখল হবে সাধারণ ভারতবাসী এবং সাধারণ বাংলাদেশীর মস্তিষ্ক। এই একটা যুদ্ধ একটা উত্তেজনা তৈরি করার একটা চেষ্টা হবে এবং তার মধ্যে দিয়ে আমার দেশের অতি দক্ষিণপন্থী শক্তি তারাও লাভবান হবে এবং বাংলাদেশেরও যারা অতি দক্ষিণপন্থী শক্তি এবং ক্ষমতাচ্যুত স্বৈরাচারের যারা এখনো দোষর যারা রয়েছেন, আসলে তারা কিন্তু লাভবান হবেন। কাজেই ভারতীয় সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন অর্ক, যুদ্ধের কোনো সম্ভাবনা নেই, সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। সীমান্তে টেনশন থাকে, চিরকালই থাকে, এবং বিশেষ করে তুমি নিশ্চয়ই জানো যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, আমরা আরো পরে এই নিয়ে আলোচনায় নিশ্চয়ই আসবো, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সীমান্ত হত্যা। আমরা ফেলানির কথা জানি, আমরা আরো এরকম প্রচুর নাম জানি যাদেরকে সীমান্তে হত্যা করা হয়েছে, যারা প্রাণ হারিয়েছেন সীমান্তে। সেটা একটা অন্য প্রসঙ্গ, সেটা নিয়ে একটা অন্য রকম আলোচনা হতেই পারে, কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে যারা হাওয়া গরম করছেন তারা আসলে মিথ্যাচার করছেন, সেটা স্পষ্ট হচ্ছে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য। আমি এখানে শুধু একটা কথা যুক্তি চাইবো অর্ক, সেটা হলো তুমি জানো যে আমাদের পররাষ্ট্র সচিব সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন। তারপরে আমাদের বিদেশ মন্ত্রণালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত উইকলি ব্রিফিংটা হয়, সেই শেষ যে উইকলি ব্রিফিংটা, সেই প্রেস ব্রিফিংটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল তিনি কতগুলো খুব উল্লেখযোগ্য কথা বলেছেন, যেটা আমরা যখন এই
দ্বিপাক্ষিক সম্পর্কটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। গদি মিডিয়ার বাস্তুতন্ত্রটা কেটে আমরা যখন এটা ডিকোড করতে চাইছি, তখন তার বক্তব্যটাও আমার মনে হয় এখানে একটু ইনক্লুড করে দেওয়া প্রয়োজন, যারা আমাদের কথাবার্তা শোনেন তাদের জন্য। তিনি বলছেন ভারতের পররাষ্ট্র সচিবের যে যে ঢাকা সফর, তাতে খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে। তিনি আরো বলছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়তেই আগ্রহী, যা পারস্পরিক আস্থা, যা পারস্পরিক মর্যাদা এবং একে অপরের উদ্বেগ নিয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, একে অপরের উদ্বেগ নিয়ে সংবেদনশীলতার ভিত্তিতে যা গড়া হবে। অর্থাৎ বাংলাদেশের কোনো টেনশন হলে, বাংলাদেশে কোনো পরিস্থিতি যদি কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারত সেটা সহমর্মিতা, সংবেদনশীলতার সঙ্গেই বিচার করবে। বাংলাদেশ দখল করা, চট্টগ্রাম দখল করা, এটা রিপাবলিক টেলিভিশনের মস্তিষ্ক প্রসূত একটা পরিকল্পনা হতে পারে, কিন্তু এই মুহূর্তে ভারত রাষ্ট্র, বা তুমি যেটা বললে ভারতীয় সেনার কথা তুমি তুলে ধরলে, তাদের কোনো তরফেরই এই ধরনের কোনো পরিকল্পনা নেই। দুটো দেশই আসলে একটা দায়িত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের পক্ষে। দেখো আমাদের আসলে মধ্যে এটা তুমি বলছো খুব সহজে বোঝা যায় যে এই যে ধরো এই যে আমরা সাংবাদিকতা করি, তুমিও সাংবাদিক, আমিও সাংবাদিক, সীমান্তের এপারে ওপারে আমাদের বন্ধুরা আছেন, রিপাবলিক টিভির মতো চ্যানেলগুলো যা করছে, বা দুঃখজনক ভাবে আরো তথাকথিত লিবারেল মিডিয়া বলে পরিচিত যে সমস্ত চ্যানেল রয়েছে, আমি নাম করে বলতে বাধ্য হচ্ছি, ধরো এবিপি আনন্দ, তারা একটা কিছুদিন আগে নিউজ করেছিল যে একদিনে বাংলাদেশে 40,000 হিন্দু তারা ধর্ষণের শিকার হয়েছেন। তো এগুলোর ফলে যেটা হচ্ছে যে সাংবাদিকতার, ভারতীয় মিডিয়ার ক্রেডিবিলিটি নষ্ট হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতা থাকছে না। কিন্তু ইন্ডিয়া স্টেট, ভারত রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রচুর সমালোচনা করা যায়, অবশ্যই করতে হবে আমাদেরকে, কিন্তু একইভাবে আমাদের বাংলাদেশি বন্ধুরাও নিশ্চয়ই রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রচুর সমালোচনার জায়গা রয়েছে, আমরা সেই আলোচনায় আসবো। কিন্তু এটা খুবই সহজে বোঝা যায় যে স্টেট কিন্তু এই ধরনের হঠকারী, এই ধরনের বালক সুলভ যে উত্তেজনা, এই যে একটু ঢিল নিয়ে তেড়ে যাওয়া বা গুলতি, আমি জানি না বাংলাদেশের গুলতিকে কি বলে, গুলতি নিয়ে তেড়ে যাওয়া, এটাকে সাপোর্ট করে না, সাউথ ব্লক হ্যাঁ, এই সমস্ত ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় না। একজন ভদ্রলোক তিনি টিভি চ্যানেলে দাঁড়িয়ে বলবেন যে বাংলাদেশ আর থাকবে না, এই কথাগুলো আসলে ভারত রাষ্ট্র অনুমোদন করে না। ভারত রাষ্ট্র ভালো করে জানে বাংলাদেশ থাকবে। আসলে আমরা তো অল্প আমাদের প্রতিবেশী বদলে ফেলতে পারি না, আমাদের পছন্দ হোক বা না হোক প্রতিবেশী থাকবে, কিন্তু ভূগোলটা বদলাতে পারবে না, তাই না? কাজেই এবং অল্প বাণিজ্য, আমার মনে হয় এই কথাটাও একবার মনে করিয়ে দেওয়া দরকার, ভারত এবং বাংলাদেশ একে অপরের ওপর বাণিজ্যিক ভাবে নির্ভরশীল, এটা মেনে নিতে হবে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের জন্য ধরো বাংলাদেশ থেকে যে গার্মেন্টস এর যে পণ্য সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেই রপ্তানিটার একটা বড় অংশ রপ্তানি কিন্তু আসলে দিল্লি থেকে হয়, দিল্লির বিমানবন্দর ব্যবহার করে হয়। হ্যাঁ, আবার বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় আনাজপাতি, আরো নানা জিনিস ভারত থেকে যায়। আবার ভারতও বাংলাদেশকে তার বাজার হিসেবে ব্যবহার করে। এটা একটা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক। এই বাণিজ্যিক সম্পর্কটাকে নষ্ট করে কোন রাষ্ট্রেরই আমার মনে হয় না, যখন দুটো রাষ্ট্র এরকম গায়ে গায়ে, তারা খুব লাভের ফসল ঘরে তুলতে পারবে বলে মনে করে। এবং পররাষ্ট্র নীতিটা আসলে বাজার গরম করা বা ভিউ বাড়ানোর জন্য যে খেলা, পররাষ্ট্র নীতি আসলে তার উপর ভিত্তি করে চলে না। কিন্তু দুঃখজনক হয়ে যাচ্ছে যে বাংলাদেশের কিছু ইউটিউবার এবং আমাদের ভারতের গদি মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, তারা আসলে যেহেতু তারা নিজেদের ব্যবসা বাণিজ্যের জন্য তারা নানা রকম কথা বলেন, নানা রকম হাওয়া গরমের চেষ্টা করেন। তো এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দুটো দেশেরই দুর্ভাগ্য। কিন্তু এগুলো বোধহয়
এগুলো মানে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুটো দেশেরই এগুলোর আমার মনে হয় না যে খুব গুরুত্বপূর্ণ কোনো প্রভাব রয়েছে। আরেকটা কথা অর্ক, এই এপিসোডে আমাদের মনে হয় আনা উচিত, খুব স্পেসিফিক ভাবে বলছি, যে বিজেপি বিধায়কদের অতি তৎপরতা। তারা সীমান্তবর্তী এলাকাগুলিতে, যেমন অশোক লাহিড়ী, জুয়েল মুর্মু, তারা বিজেপির বিধায়ক সকলেই, তারা সীমান্তবর্তী এলাকাগুলিতে, মালদহে বলো বা দিনাজপুরে বলো, সেই এলাকাগুলিতে তারা বারবার সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গিয়ে আসলে মিডিয়া স্পেসে একটা একটা দৃশ্য তৈরি করতে চাইছেন, একটা বার্তা দিতে চাইছেন, এবং একটা টেনশন এসকালেট করতে চাইছেন, যাতে তার মধ্যে দিয়ে হিন্দুত্বের পক্ষে একটা সবসময় হাওয়াটা গরম থাকে। একদম। তো সেইটাও কিন্তু আমাদের ডিকোড করা উচিত অর্ক, আমার মনে হয় সেই কথাটাও। এবং আমি এটা নিয়ে একটু বলবো অর্ক, আমি রিসেন্টলি বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা আউটলুক, আমি ওদের সঙ্গে একটা কথোপকথনে আমি বলছিলাম, ওরা আমায় জিজ্ঞেস করছিলেন যে মানে মানে খানিকটা বিস্ময়ের জায়গা থেকে জিজ্ঞেস করছিলেন যে এইগুলো কেন হচ্ছে, মানে এই ধরনের মিথ্যাচার যে বাংলাদেশ কার্যকর তালিবানি শাসন চলছে, বা এই হাজার হাজার হিন্দু প্রত্যেক দিন খুন হচ্ছেন, ওই যে বললাম 40,000 হিন্দু ধর্ষিতা হয়েছেন একদিনে, মানে এই কথাগুলো কেন বলা হচ্ছে, বা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন তিনি কেন বলছেন, ওরা আমায় প্রশ্ন করেছিলেন। আমি আমি সেখানে যেটা বলেছিলাম, এখানে আবার আমি সেটাকে বলতে চাই, খুব খারাপ লাগার সঙ্গে যন্ত্রণার সঙ্গে বলতে চাই, আসলে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিজেপির অবস্থা খুব খারাপ। এটা পশ্চিমবঙ্গের যারা শুনছেন আমাদের তারাও জানেন, বাংলাদেশের যারা শুনছেন জানি না তারা জানেন কিনা, তাদের জানার জন্য বলছি, বিজেপির অবস্থা এখানে একেবারেই শোচনীয়। এবং বিজেপির 2026 সালে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে বিজেপির পক্ষে ভালো ফলাফল করা খুবই কঠিন। বিজেপির এই রাজ্যে ক্ষমতায় আসা ভীষণ কঠিন। আবার একই সঙ্গে এটাও সত্যি, পশ্চিমবঙ্গের আশেপাশের যে রাজ্যগুলো, বিহার, আসাম, ঝাড়খণ্ড, ত্রিপুরা, এই প্রত্যেকটা রাজ্যই কিন্তু এখন বিজেপির দখলে, বাকি রয়ে গেছে এই পশ্চিমবঙ্গ। এবারে এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য বিজেপির হাতের তাস হচ্ছে ওই বাংলাদেশ প্রশ্নটি। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু হিন্দু, তাদের সামনে একটা আধার, একটা অপর হিসেবে বাংলাদেশকে নির্মাণ করা হচ্ছে, একটা ভয় উৎপাদন করা হচ্ছে। এই বাংলাদেশের মতো বোধহয় পশ্চিমবঙ্গটা হয়ে গেল, পশ্চিমবঙ্গে সমস্ত জিহাদি তৎপরতা ব্যাপক পরিমাণে বেড়ে গেল। এই ভয় উৎপাদনটা হচ্ছে বিজেপির জন্য দরকার, যে এই একটি মাত্র কার্ড তাদের হাতে রয়েছে 2026-এর নির্বাচনে জেতবার জন্য। এবং ঠিক যেরকম বাংলাদেশের বন্ধুদেরকে মনে করিয়ে দেব, মাননীয়া শেখ হাসিনা, যাকে আপনারা তাড়িয়ে দিয়েছেন দেশ থেকে গণঅভ্যুত্থানের মাধ্যমে, তিনি যেরকম এই জামাত শিবিরের কার্ডটা ব্যবহার করতেন, সমস্ত কিছুকে জামাত শিবিরের একটা একটা জুজু দেখাতেন, এবং তার যে কোনো প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলন, যে আন্দোলনের সঙ্গে আসলে জামাতে ইসলামীর বা অন্য ইসলামী শক্তির দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই, সেই আন্দোলনকেও কিন্তু তিনি শিবির বা জামাত ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তুলতেন। ঠিক একই রকম কাজ এখানেও বিজেপি করতে চাইছে। বিজেপিও এই ভয়টা দেখাতে চাইছে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশ হয়ে যাবে, কাজেই এই ভয় হচ্ছে তাদের একমাত্র। এবং সীমান্ত উত্তপ্ত, এই কথাটাকে, সীমান্ত উত্তপ্ত এই কথাটাকে চালিয়ে দেওয়া মিডিয়াকে ব্যবহার করে খুব সহজ, যে সীমান্ত থেকে টানা অনুপ্রবেশ ঘটছে। কথাটা বলো। বটেই তো, 2019 বাংলাদেশের বন্ধুদের খুব ভালো প্রসঙ্গ তুললে, বাংলাদেশের বন্ধুদের এটা জানা উচিত যে 2019-এ এই নিয়ে বহু লেখালেখি হয়েছে, পরে রাজদীপ সারদেশাইয়ের একটা চমকপ্রদ বইও বেরিয়েছে, যে 2019-এ বিজেপির হাতে তেমন কোনো ট্রাম্প কার্ড ছিল না। বিশেষত নোটবন্দি হওয়ার ফলে বিজেপির একটা সেটব্যাক তৈরি হয়ে গিয়েছিল, রাফাল কেলেঙ্কারি হয়েছিল, নোটবন্দি হয়েছিল, অনেকগুলো ঘটনা ঘটেছিল। শুধুমাত্র একটা পুলওয়ামায় একটা 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 জঙ্গি অভ্যুত্থান ধরে নিচ্ছি, বা একটা জঙ্গি হামলা ধরে নিচ্ছি, যেটা একদমই তাই, সেইটাকে সামনে রেখে, সেইটাকে দেখিয়ে বিজেপি
সেইটাকে ব্যবহার করে, সেটাকে পুঁজি করে, অর্ক যে শব্দটা বলছিল, ভয়কে পণ্য করে, যে আমরা যেকোনো মুহূর্তে দখলদাররা চলে আসতে পারে, আমরা যেকোনো মুহূর্তে বিপদে পড়তে পারি, ক্রমাগত টেনশনকে এসকালেট করে কিন্তু বিজেপি আসলে ক্ষমতায় এসেছিল। অর্ক যেটা বলছে যে 2026-এও বিজেপি বাংলায় মাটিতে একটু থিতু হওয়ার জন্য, একটু জায়গা পাওয়ার জন্য আসলে সেই একই রকম ভাবে ভয়ের একটা প্রোটোটাইপ করতে চাইছে। ভয়ের একটা প্রোটোটাইপ করতে চাইছে এবং বারবার বারবার গদি মিডিয়া তাদেরই দোসর, গদি মিডিয়া তাদেরই পিআর প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটাকে তারা ব্যবহার করছে। এ প্রসঙ্গে অর্ক তোমার কাছে একটা কথা আমি রাখতে চাইবো। আমি বলছিলাম যে প্রেস ব্রিফিংটার কথা আমাদের কিছুদিন আগে যেটা হয়েছে, সেখানে দুটো কথা খুব ইন্টারেস্টিং আমার চোখে এলো। একটা হচ্ছে গণতান্ত্রিক, আরেকটা হলো ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে। ভারত রাষ্ট্র বলছে যে আমরা গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে আর আমরা ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে। আমার তোমার কাছে প্রশ্ন থাকবে দুটো। একটা হচ্ছে তার এই যে গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে, এই শব্দটা কিন্তু আগে আমরা ব্যবহার সেভাবে দেখিনি। তার মানে কি আসলে ভারত রাষ্ট্র চাইছে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব সুষ্ঠু অবাধ একটা নির্বাচন পদ্ধতি সংস্কার এবং নির্বাচনের বাস্তবায়ন, এইটা কি চাইছে? দেখো, এখানে দুটো কথা রয়েছে। প্রথম কথা হচ্ছে যে ভারত বারবার করেই একটা কথা কিন্তু বলছে যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার তারা চায়, যেই নির্বাচিত সরকারের সাথে তারা সম্পূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে পারবে। কারণ একটা নির্বাচিত সরকার, সংসদীয় গণতন্ত্র নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। আমাদের কমিউনিস্ট বন্ধুরা অনেকে মনে করেন যে সংসদীয় ব্যবস্থা ঠিক নয়, ইসলামিস্টরা অনেকে মনে করেন, কিন্তু আসলে সংসদীয় ব্যবস্থার মধ্যেই তো আমরা আছি। এবং সংসদীয় ব্যবস্থায় যে দল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে, তার সঙ্গে একটা জনগণের ম্যান্ডেট থাকে, যে ম্যান্ডেটটা কিন্তু এই শেখ হাসিনার ছিল না। তিনি 2014, 2018 এবং 2024 এই তিনটে নির্বাচনে সম্পূর্ণ ভোট চুরি করেছিলেন। এবং ভোটের অধিকার এটা কিন্তু বাংলাদেশে গিয়েও আমার বিভিন্ন জেলা উপজেলা ঢাকা শহর ঘুরে মনে হয়েছে একদম গরিব মানুষ থেকে সমাজের এলিট স্তর পর্যন্ত প্রত্যেকের মনে এই যে ভোটের অধিকার কেড়ে নিয়েছেন শেখ হাসিনা, এটা একটা দগদগে ক্ষতর মতো ছিল। কারণ ভোট তো আমার তোমার মতো নাগরিকের কাছে খুব ইন্টারেস্টিং। মানে আম্বানিরও একটা ভোট, সালমান এফ রহমানেরও একটা ভোট, আমারও একটা ভোট, আর আমার যে বন্ধুটা যে ঢাকায় একটা হোটেলে কাজ করে, খুবই দরিদ্র একজন ওয়েটার, তারও কিন্তু একটা ভোট। এবারে এই ভোট দিয়েই আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিনা এই নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমরা খুব ছোট মানুষ, আমরা সেই বিতর্কে আমরা যাব না। কিন্তু সংসদীয় ব্যবস্থায় কিন্তু ভোটে জেতা মানে একটা ম্যান্ডেট সঙ্গে থাকা। ভারত চাইছে নিঃসন্দেহে যে বাংলাদেশে দ্রুত নির্বাচিত সরকার আসুক। এবং শুধু ভারত নয়, আমি যতদূর জানি যে বিশ্বের বিভিন্ন দেশ, পশ্চিমী দেশগুলো, তারাও কিন্তু চাইছে যে বাংলাদেশে নির্বাচন আসুক। এবং সত্যি কথা বলতে বাংলাদেশের মানুষের একটা বিরাট অংশ তারা কিন্তু দ্রুত নির্বাচন চাইছে। বাংলাদেশের প্রসঙ্গে সরাসরি আসি এবারে। বাংলাদেশের দুটো মত রয়েছে নির্বাচন নিয়ে, খুব স্বাভাবিক। প্রথম মত হচ্ছে আগে সংস্কার তারপরে নির্বাচন। এই মতের পক্ষে রয়েছেন বিশেষ করে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা অনেকেই এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদের উত্থান, তারা অনেকেই রয়েছেন। অন্যদিকে বিএনপি থেকে শুরু করে কমিউনিস্ট পার্টি, এই সমস্ত রাজনৈতিক দলগুলি তারা কিন্তু চাইছে দ্রুত নির্বাচন। এবং কিছুদিন আগে জানুয়ারির 3 তারিখে ঢাকাতে কিন্তু দুটো বড় বড় সমাবেশ হয়েছে। একটা 31শে ডিসেম্বর জাতীয় নাগরিক কমিটির সমাবেশ হয়েছে, এবং তারপরে 3রা জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একটা বড় সমাবেশ হয়েছে। এবং দ্বিতীয় সমাবেশ থেকে কিন্তু দ্রুত নির্বাচনের দিন তারিখ ঘোষণার একটা দাবি জানানো হয়েছে। দেখো, নির্বাচন না সংস্কার, নাকি খানিকটা সংস্কার করে দ্রুত নির্বাচন, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশে এখন একটা রীতিমতো টানাপোড়েন চলছে। ভারতীয় যে বন্ধুরা আমাদেরকে শুনছেন ধৈর্য নিয়ে, তাদেরকে একটা কথা বলি
যে বাংলাদেশের এই মুহূর্তের বাস্তবতা কিন্তু আসলে একটা ত্রিমুখী বা চতুর্মুখী একটা টানাপোড়েনের জায়গায় রয়েছে, যার একটা দিকে অবশ্যই রয়েছে বিএনপি। বিএনপি চায় দ্রুত নির্বাচন হোক, কারণ বিএনপি মনে করছে যে নির্বাচন হলে তারা জনগণের ম্যান্ডেট পেয়ে তারা ক্ষমতায় আসবে। অন্যদিকে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা নির্বাচনটা এক্ষুনি না করে আরো খানিকটা পরে হোক, এইরকম একটা তাদের বক্তব্য। আগে সংস্কার তারপরে নির্বাচন। এবং তাদের নেতারা বারবার করে একটা কথা বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য মানুষ প্রাণ দেয়নি, মানুষ আসলে এই রাষ্ট্রের সংস্কার চেয়েছে। এই দাবিটা কতটা ঠিক কতটা ভুল নিশ্চয়ই সেই নিয়ে আলোচনার অবকাশ রয়েছে। আবার এটাও ঠিক যে এই সংস্কারের জন্য নির্বাচন অনন্তকাল অপেক্ষা করতে কিন্তু সম্ভবত পারে না। সেটা বাংলাদেশের মানুষই সেটা বিচার করবেন। এবং আজকে মির্জা ফখরুল তার একটা প্রেস বিএনপির কনফারেন্সে, মহাসচিব, হ্যাঁ, তারা আজকে দুপুরে গুলশানে একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। কথা হচ্ছে এত দীর্ঘদিন বাইরে থেকে দলটা চালিয়েছেন তারেক রহমান, তিনি অবশ্যই চাইছেন যে এবার একটা ব্যবস্থার নিষ্পত্তি হোক। মজাটা হলো যে এটা হলে কিন্তু ভারতীয় গদি মিডিয়া এবং বিজেপি তারা কিন্তু খুশি হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিজেপির, আমাদের দেশের বিজেপির বা গদি মিডিয়ার যতই বিরোধিতার সম্পর্ক থাক, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিজেপির একমাত্র মিল হলো অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় অংশ মনে করে নির্বাচনটা আরেকটু পরে হলে ভালো হয়, আর বিজেপিও মনে করে যে নির্বাচনটা দেরিতে হলে ভালো হয়। তার কারণ 2026-এ একটা ভোট রয়েছে, 2026-এ বাংলা দখলের একটা সুযোগ রয়েছে, বিজেপি সেই সুযোগটার সদ্ব্যবহার করতে চায়। দেখো অর্ক, এক্ষেত্রে যেটা আমার মনে হয় যে বাংলাদেশে নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে এবং একটা জনগণের ম্যান্ডেট পেয়ে একটা একটা সরকার তৈরি হবে, ততই কিন্তু এই যে ইন্ডিয়ান মেইন স্ট্রিম মিডিয়া বাংলাদেশ নিয়ে যে প্রচার করছে সেই প্রচার ভোতা হয়ে যাবে। এবারে দেখো, এবার আবার এটাও ঠিক যে ভারতীয় মিডিয়ায় কি প্রচার হবে বা প্রচার হবে না তার ভিত্তিতে তো বাংলাদেশের নির্বাচন হবে না, বা তার ভিত্তিতে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন না। তারা নিশ্চয়ই তাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, আজকেই বাংলাদেশের প্রথম আলো সহ বিভিন্ন প্রথম সারির মিডিয়া যে একটা খুব গুরুত্বপূর্ণ তারা রিপোর্ট করেছে, সেই রিপোর্টে কিন্তু বলা হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে সেইটার একটা রূপরেখা কিন্তু ইতিমধ্যেই জমা পড়েছে বা জমা পড়তে চলেছে। এবং তাতে বলা হচ্ছে যে এটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট সংসদ ছিল, সেটা এখন বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, অর্থাৎ অনেকটা ভারতের মতো। এবং তার যে নিম্নকক্ষ, সেই নিম্নকক্ষে 400টি আসন থাকবে। উল্লেখ্য, বর্তমান যে সংসদ বাংলাদেশে রয়েছে তাতে 300টি আসন রয়েছে, তাতে 100টা আসন কিন্তু বাড়ানোর কথা। হ্যাঁ, এবং তার মধ্যে এই 400টা আসনের মধ্যে 100টি আসন থাকবে হচ্ছে নারীদের জন্য সংরক্ষিত। এটা ভীষণ একটা ওয়েলকাম মুভ বলে আমার মনে হয়েছে, যদি এরকমটা হয়ে থাকে। এবং এর সঙ্গে যেটা যেটা আসছে যে সংসদের একটা উচ্চ কক্ষ থাকবে, অর্থাৎ যে রাজনৈতিক দল, সব মিলে 505টি আসন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 505টি। নিচে নিম্নকক্ষে হচ্ছে 400টি, আর উপরে হচ্ছে আপার হাউসে হচ্ছে 105টি। এই 105টির ক্ষেত্রে বলা হয়েছে আনুপাতিক প্রতিনিধিত্বের হারে হবে। সেটা কিভাবে হবে সেটা খুব জটিল, কারণ এরকমটা হতে পারে যে যে রাজনৈতিক দল যত পার্সেন্ট ভোট পেল সেই অনুযায়ী তার ওখানে হয়তো প্রতিনিধি তারা পাঠাতে পারবেন, এইরকম একটা ব্যাপার। এবারে যেটা মনে করা হচ্ছে যে এই যে 100 জন নারী সংসদে যাবেন, যেটাকে আমি ওয়েলকাম মুভ বলছি, কারণ দেখো খুবই বাংলাদেশের জনসংখ্যার 50% হচ্ছে নারীরা। এবারে তাদের তো ডেফিনেটলি তাদেরকে যতটাই বাংলাদেশ এগিয়ে আনবে, আমি জানি না এতদিন পর্যন্ত কেন তারা এরকম ছিল না। অথচ আমরা দেখেছি যে বাংলাদেশের সবচাইতে ইম্পর্টেন্ট দুটি পলিটিক্যাল শক্তি, বিএনপি এবং আওয়ামী লীগ এতদিন ধরে ছিল, দুটিরই কিন্তু শীর্ষ নেত্রী হচ্ছেন নারী। তো এটা খুব ভালো হবে। কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি ভুলও হতে পারি,
বাংলাদেশের জামাতে ইসলামী তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন। তার কারণ ডেফিনেটলি ছাত্রী সংস্থার মেয়েরা আছেন, জামাতেও বেশ কিছু মেয়েরা আছেন, কিন্তু জামাত কিন্তু কখনোই, তুমি যদি দেখো, নারী নেতৃত্বকে সেইভাবে তারা সামনে নিয়ে তুলে আসেনি। আনে না। কাজেই জামাতের সামনে, জামাতে খুবই ইসলামের সামনে রক্ষণশীল, খুবই রক্ষণশীল দল এই প্রশ্নে তারা। এবং জামাতে ইসলামীর সামনে কিন্তু এটা একটা নতুন চ্যালেঞ্জ। যদিও জামাতে ইসলামীর অনেকে দাবি করছেন যে তাদের প্রচুর নারী আছেন তাদের সঙ্গে ইত্যাদি, সেটা দেখতে হবে, সেটা কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে, এই যে 105 জন আপার হাউস যেটা, সেইটার প্রস্তাবে কিন্তু আমার মনে হয় বিএনপির বেঁকে বসার প্রভূত সম্ভাবনা রয়েছে। কারণ বেসিক্যালি এটার একটা ঝুঁকিও থাকবে। যেমন ধরো এই যে ইসকন, যে যাকে নিয়ে, যে সংস্থাটিকে নিয়ে বাংলাদেশের অনেকের প্রচুর আপত্তি রয়েছে, সেই ইসকন যদি একটা ধরো একটা রাজনৈতিক দল তৈরি করে এবং তারা যদি গোটা দেশ থেকে 2 বা 3 বা 5% ভোট পেয়ে যায়, তাহলে কিন্তু ওই আপার হাউসের 5% মানে প্রায় ধরো 6-7টা এমপি কিন্তু সেই ইসকন থেকে হতে পারে। বা একই কথা কিন্তু বলা যেতে পারে হিজবুত তাহরির বা এই ধরনের যেগুলো খুব ফ্রিঞ্জ শক্তি। হ্যাঁ, তো সেটা একটা ভাবা যে বিশ্বের অনেকগুলো দেশে এরকম ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের সাউথ এশিয়ায় এই ব্যবস্থাটা কতটা কার্যকর সেটা ভেবে দেখার অবকাশ রয়েছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। মানে আমি একটু আগেই আমার খুব পছন্দের এক ইউটিউবারের, আমি নাম নিচ্ছি না এখানে, তার একটা ইউটিউব একটা ভিডিও আমি দেখছিলাম। তিনি বলছিলেন যে সত্যি কথা বলতে বাংলাদেশের রাষ্ট্রপতির ওই মাজার জিয়ারত করা ছাড়া খুব একটা কিছু করার থাকে না, অনেকটা আমাদের দেশের রাষ্ট্রপতির মতোই। তো রাষ্ট্রপতির যদি ক্ষমতা বৃদ্ধি হয় সেক্ষেত্রে কিন্তু একটা ব্যালেন্স থাকবে, প্রধানমন্ত্রীর স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনাটা কমবে। এটা একটা খুব ইন্টারেস্টিং। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা সম্ভবত যেটা আসতে চলেছে, যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এবং যিনি দলীয় নেতা বা নেত্রী, পার্টি লিডার, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। দেখো, শুনতে তো এগুলো খুবই ভালো লাগছে, কিন্তু এর বাস্তবায়ন কতটা হবে, রাজনৈতিক দলগুলো কতটা মেনে নেবে, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে। আমাদের তার জন্য খানিকটা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এবং আরো একটা বিষয়ের জন্য অপেক্ষা করতেই হবে, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের যে ব্যাপারটা, সেইটা কতটা সংশোধিত হয় এবং তাতে কতটা কি রদবদল ঘটে বা না ঘটে, আইওয়াস হয় কিনা আসলে বদলের নামে, এটার জন্য অপেক্ষা করতে হবে। এবং এই ছাত্র জনতা যারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে কাজ করছেন, এবং বিএনপির সঙ্গে তাদের বেশ এখন বলা যেতে পারে কি বলবো, মানে কথার টক্কর চলছে, তাদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা কবে আসবে, সেই দলের চেহারা কিরকম হবে, এবং সেই দলের সঙ্গে আর সেগুলোর ওপর কিন্তু আমাদের খুব নিবিষ্ট ভাবে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। আমরা ডিকোড বাংলাদেশে নিশ্চয়ই সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমাদের ভারতীয় বন্ধুদের জন্য যারা ভাবছেন যে বাংলাদেশে কেবলমাত্র আমাদের আনন্দবাজার পত্রিকা যেমন লেখে বিএনপি জামাত, হ্যাঁ, তো সেটা তো বাংলাদেশের বাস্তবতা নয়। আরো নানা রকম শক্তি রয়েছে, তাদের ওঠা পড়া সমীকরণ নিয়ে আমরা নিশ্চয়ই ডিকোড বাংলাদেশে আমরা আলোচনা করব। অর্ক, এই পর্বটা থেকে দুটো জিনিস উঠে এলো। একটা হলো এই মুহূর্তে বাংলাদেশের ব্যাপারে ভারতের অবস্থান, বা উল্টোটাও ভারতের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কি, আমরা সেটাকে একদম পরিষ্কার করে তুলে ধরলাম। এবং মনে হয় যে আগামী কয়েকটি পর্বের রূপরেখা উঠে এলো। এক, যে আগামী জুলাই আগস্ট মাসে বিএনপির কথা মতো যদি বাংলাদেশে একটা নির্বাচন হয়, তাহলে কে কোন সম্ভাবনা নিয়ে, কে কোন দাবি দাওয়া নিয়ে, কে কতটা শক্তি নিয়ে নির্বাচনে যাবে, এগুলো আমাদের এরপরে আস্তে আস্তে ডিকোড করতে করতে যেতে হবে। আমরা একদিকে ইতিহাসের একটুখানি যোগ করি, একটা জিনিস আমি মিস করে গেলাম, সেটা বলা দরকার। প্রথমত বলি যে আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুন, জুলাই আগস্টের নির্বাচনের কোনো সম্ভাবনা আমি অন্তত দেখছি না। এটা আমারও মনে হয় যে উনিও আর কি ওটা বলে রাখলেন যাতে আর কি তার অর্থাৎ বছরের মধ্যে যাতে হতে পারে। দ্বিতীয় যে কথাটা, আমরা আমাদের
পরের পর্বে এবং বিভিন্ন পর্বেই এই আলোচনায় আনবো, কিন্তু এই পর্বেও বলা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তার বিরুদ্ধে কিন্তু দেশের মানুষের মধ্যে ক্ষোভ ধীরে ধীরে ধুমায়িত হচ্ছে, ক্ষোভ কিন্তু বাড়ছে, এবং এই ক্ষোভের অনেকগুলো দিক রয়েছে। দেখো, এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা কিন্তু একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা ক্ষমতায় এসেছে, এবং এই গণ অভ্যুত্থান কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ায় বেশ সাড়া জাগিয়ে দেওয়া একটা ঘটনা, এবং অনেক মানুষের, সহস্রাধিক মানুষের বুকে রক্তে ভেজা এই সরকার, সরকার যে মসনদ, সেখানে তারা কিন্তু বসেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকে, আসিফ নজরুল, প্রত্যেকে তারা কিন্তু রক্তে ভেজা যে মসনদ, সেখানে তারা বসেছেন। কিন্তু সবচেয়ে যন্ত্রণা, সবচেয়ে কষ্টের, বাংলাদেশে প্রচুর যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত, তারা কিন্তু অভিযোগ করছেন তাদের ঠিকঠাক চিকিৎসার ব্যবস্থা হচ্ছে না। এটা ঘটনা যে প্রচুর মানুষ আহত হয়েছেন, তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, তাদের সবসময় সমন্বয়ের অভাব থাকতে পারে নিঃসন্দেহে। কিন্তু এটা অত্যন্ত যন্ত্রণার যে জুলাই গণ অভ্যুত্থানের যারা বীর সৈনিক, তারা কিন্তু আহত হয়ে কাতরাচ্ছেন, সরকার অনেকের জন্যই কোনো ঠিকঠাক ব্যবস্থা করতে পারছেন না। এই অভিযোগ আমাদের নয়, কিন্তু আহতরাই অভিযোগ করছেন। এই অভিযোগ, এটা কিন্তু খুব খুব যন্ত্রণাদায়ক ছবি। এই জুলাই গণ অভ্যুত্থান, এটা তো একটা দিক। গত বছর বাংলাদেশে রেকর্ডেড সরকারি খাতা অনুযায়ী 24 লক্ষ বেকার ছিল। আমাদের দেশেও যে সমস্যাটা ক্রমবর্ধমান বেকারত্ব, 24 লক্ষ রেকর্ডেড বেকার ছিল। এর সঙ্গে তুমি ধরো মুদ্রাস্ফীতি, মূল্যবৃদ্ধির সমস্যা। আজও এলপিজির দাম নিয়ে বাংলাদেশে, আজকেও বাংলাদেশে এলপিজির দাম বেড়েছে। কাজেই গ্যাসের সমস্যা। অর্থাৎ তুমি একদিকে যেমন একটা দলকে দেখাচ্ছ যারা গণ অভ্যুত্থানের আসলেই স্টেক হোল্ডার, তারা চিকিৎসা পাচ্ছে না, তারা অর্থ সাহায্য পাচ্ছে না সঠিকভাবে, তার সঙ্গে সাধারণ মানুষ যারা এই বিপ্লবটাকে বিশ্বাস করেছিল, তারাও কিন্তু ঠকতে রাজি নয়। আমার মনে হয় এই পয়েন্টটা, অর্থনীতির পয়েন্টটা। এবং আমি তোমায় বলবো যে তুমি দেখেছো, তুমি ইনস্ক্রিপ্টে খুব ভালো কাজ করেছো, তোমরা একে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলেছো। আমি দ্বিতীয় মুক্তিযুদ্ধ শব্দটা ব্যবহার করছি না, কিন্তু তা সত্ত্বেও এটা একটা বিরাট বড় অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে শুধু ছাত্র জনতা যখন আমরা বলছি, আমরা দেখেছি এই জনতার মধ্যে কিন্তু আসলে শ্রমজীবী মানুষ ছিলেন, শ্রমিকরা, তারাও কিন্তু রাস্তায় নেমেছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কিন্তু শ্রমিকের রক্ত লেগে রয়েছে, তাদের বকেয়া মজুরি চাইতে গিয়ে কিন্তু যে গুলিতে কিন্তু শ্রমিকের প্রাণ গিয়েছে। কাজেই আমাদেরকে এই যে শ্রমিকের রক্ত এই সরকারের হাতে লেগেছে, এটা কিন্তু গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার সাথে কিন্তু বেইমানি করা। এবং আরো একটা কথা আমি বলবো, এই সরকারের আমলে সংখ্যালঘুদের যে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। হ্যাঁ, ইন্ডিয়ান মিডিয়া মিথ্যে কথা বলছে, যা ঘটছে বাংলাদেশে সেটাকে পুরো বাড়িয়ে বলা হচ্ছে, যেটা আমরা একদম বারবার করে বলেছি, শোয়ের শুরুতে বলেছি, যে বলা হচ্ছে 40,000 নারী একদিনে ধর্ষিত হয়েছেন। মিথ্যে কথা, ফেক। কিন্তু এটা তো ঘটনা যে এই সরকারের আমলে একের পর এক মাজারের উপর আক্রমণ হয়েছে, একের পর এক মাজার ভাঙা হচ্ছে, এবং প্রশাসন কিন্তু যারা মাজার ভাঙছেন তাদেরকে শাস্তি দিচ্ছেন না কেন? ইনক্লুসিভ বাংলাদেশের কথা যদি বলা হয়, সেই ইনক্লুসিভ বাংলাদেশের মধ্যে হিন্দু যেমন থাকবেন, মুসলিম যেমন থাকবেন, খ্রিস্টানরা যেমন থাকবেন, বৌদ্ধরা যেমন থাকবেন, তেমনি যারা ইসলামের এক ভিন্ন ভাবে, ইসলামকে যারা পড়েন, আল্লাহকে যারা ভিন্ন ভাবে আর কি ধারণ করেন, তাদের যে উপাসনার জায়গা কেন আক্রান্ত হবে? আমার কিন্তু যারা মাজার ভাঙছেন তৌহিদি জনতার নামে, তাদের কথা শুনে ভারতীয় জনতা পার্টি, বিজেপি এবং আরএসএস এর কথা মনে পড়ে যাচ্ছে। বিজেপি এবং আরএসএস, বাংলাদেশের বন্ধুদেরকে বলছি, বিজেপি এবং আরএসএস আমাদেরকে বলে, আমাদের সামনে প্রচার করে যে হিন্দুত্বর একটাই ধরন হয়, সেই ধরনটা কি? উত্তর ভারতীয় হিন্দুত্ব। অর্থাৎ ওখানে যেরকম নিরামিষ খাওয়া টাওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা যারা বাঙালিরা, যারা নাম পরিচয় হিন্দু, বাঙালি শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, একদম পরিষ্কার পদক্ষেপ করে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর বাইরে তো এক্ষেত্রে আর কোন বিষয়টাকে, এবং
বলতে হবে যে এই আচরণটা ফ্যাসিস্ট সরকারের মতোই আচরণ, এই মাজার ভাঙাটা। হ্যাঁ, এবং সেটা ভাঙছে যারা যারা ভাঙছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আমি তার মধ্যে ওয়েলকাম করব আমি মাহফুজ আলমের বক্তব্য। মাহফুজ খুব স্পষ্টভাবেই কিছুদিন আগে বলেছেন যে যারা মাজার ভাঙছে তাদের বিরুদ্ধে সরকার কোনো ছাড় দেবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। কিন্তু এই কথাটা যেন কথার কথা না হয়ে যায়, এই কথাটা যেন বাস্তবায়ন করে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা এনশিওর করা কিন্তু বাংলাদেশের জনগণের দায়িত্ব। আমি আরেকটা কথা বলতে চাই আদিবাসী প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে কিছুদিন আগে দেখলাম যারা ওই পাঠ্যপুস্তক, গতকালকেই সম্ভবত, তারা পাঠ্যপুস্তকের সংস্কার করছেন, তাদের দফতরে কিছু লোক গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন এবং আদিবাসী শব্দটা তারা বাদ দিয়ে দিয়েছেন। এবং ওই যে একটা পাতার ছবি, একটা গাছের ছবি ছিল, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী অভিরূপ নিশ্চয়ই দেখাবেন, আমরা ওকে সেটা পাঠাবো। সেখান থেকে একদম উপরে ওই আদিবাসী বলে একটি পাতা ছিল, একটা গাছের অনেকগুলো পাতা, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ, উপরে আদিবাসী লেখা ছিল, পাতা ছেঁড়া বারণ। তো এই যে জনতা মব, তারা গিয়ে দাবি করেছেন যে আদিবাসী কথাটা বাদ দিতে হবে এবং ওই পাতাটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা জঘন্য জঘন্য। এবং আজকে জুলাই গণ অভ্যুত্থানের যারা সৈনিক, যারা আদিবাসী, তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন, তারা পোস্টার হাতে নিয়েছেন, তারা লিখেছেন, সেই পোস্টারে লেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, জুলাই গণ অভ্যুত্থান কি তাহলে পথ হারিয়েছে? মনে রাখতে হবে, মুসলমানের রক্ত যেমন ছিল জুলাই গণ অভ্যুত্থানে, হিন্দুর রক্ত যেরকম ছিল, বৌদ্ধদের রক্ত কিন্তু সেরকম ছিল, আদিবাসীদের রক্ত ছিল। কাজেই আদিবাসী জনগোষ্ঠী যারা বাংলাদেশে সংখ্যালঘু, তারা যাতে নতুন করে কোন রকম ইনসিকিউরিটির মধ্যে না পড়ে, এটা নিশ্চিত করবার দায়িত্ব কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের। যদি তারা না করতে পারেন তাহলে তারা কিন্তু ব্যর্থ। এবং আমরা এখান থেকে অল্প শেষ করার মুহূর্তে আরেকবার তাহলে আমরা মনে করি যে ইনক্লুসিভ বাংলাদেশ, ভারত রাষ্ট্র কিন্তু এই কথাটা প্রথমবারের জন্য বলল। এই কথাটার মধ্যে কোথাও একটা সচেতনতার বার্তাও আছে। ইট শুড বি ইনক্লুসিভ। আমাদের আমাদের মানে, এবং তাহলেই গণতন্ত্র, যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বাংলাদেশের উপদেষ্টারা বলছেন, যে গণতন্ত্রের স্বপ্ন, যে সংস্কারের স্বপ্ন বাংলাদেশ দেখছে, বাংলাদেশের তরুণ প্রজন্ম দেখছে, সেই গণতন্ত্রকে ছোঁয়া যাবে, স্পর্শ করা যাবে একমাত্র সেই পথে গেলেই। যদি অল ইনক্লুসিভ একটা চেহারা বাংলাদেশ নিতে পারে, যদি তুমি যেটা বললে যে যারা মাজার ভাঙছে তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, মাজারগুলিকে, দরগাগুলিকে মিডিয়ায় কুৎসিতভাবে, নেতিবাচকভাবে রিপ্রেজেন্ট করাটা যাতে বন্ধ করা যায়, মাজার এবং দরগার বিশেষ সুরক্ষা যাতে সুনিশ্চিত করা যায়, সেটা ইমিডিয়েটলি বাংলাদেশ সরকারকে ভাবতে হবে। এবং যে কথাটা আমরা বলছিলাম অর্ক, আর্থিক রূপরেখা আগামী 1 বছরে বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশে যারা, আমি আজকেই সকালে পড়েছি যে যারা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী তাদের জন্য একটা কনসোর্টিয়াম, একটা ছাতা তৈরি করতে চাইছে বাংলাদেশ, এক ছাতার তলায় সবাইকে এনে একটা আলোচনার খোলামেলা পরিবেশ তৈরি করতে চাইছে। খুবই খুবই সাধুবাদ জানাই আমি। এত এত বেকার, সেইখানে এই ধরনের সেটা করুন, কিন্তু জনগণের উপর ভ্যাট চাপিয়ে নয়। জনগণের উপর ভ্যাট চাপানো, যদি ভ্যাট চাপায় সেটা কিন্তু এই গণ অভ্যুত্থানের স্পিরিটের উল্টো দিকে যায়। কাজে সেই সিদ্ধান্ত তারা জনগণের সঙ্গে থাকবেন নাকি তারা বড় লোকদের সঙ্গে থাকবেন, সেই সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আরেকটা কথা আমি বলবো, একটা প্রচেষ্টা শুরু হয়েছে কিছু কিছু মহল থেকে যে এই 24-এর গণ অভ্যুত্থানকে 75-এর ধারাবাহিকতায় দেখানোর। ভুল। এই 71-এর ধারাবাহিকতায় 24, এই নিয়ে কোনো সংশয় থাকতে পারে না। বাংলাদেশের 99% মানুষও তাই মনে করেন বলে আমার বিশ্বাস। তার কারণ 71 ছিল গণমানুষের যুদ্ধ, 71 ছিল কোটি কোটি বাংলাদেশীর, তৎকালীন পূর্ব পাকিস্তানের, পূর্ববঙ্গের মানুষের বুকে রক্ত ঢেলে লেখা একটা মহাকাব্য। 24ও কিন্তু লক্ষ কোটি, লক্ষ লক্ষ মানুষের বুকে রক্ত ঢেলে লেখা মহাকাব্য। কাজে 71-এর যে স্বপ্ন বাংলাদেশ দেখেছিল, সেই স্বপ্ন, একটা গণতান্ত্রিক দেশ নির্মাণের স্বপ্ন, নতুন করে দেখা হয়েছে 24-এ। 71-এর ধারাবাহিকতায় 24। বাকশালের স্রষ্টা শেখ মুজিবুর রহমান, তার বিচার হওয়া প্রয়োজন ছিল। মুজিবকে হত্যার মাধ্যমে কিন্তু যারা মুজিবকে হত্যা করেছেন তারা মুজিবকে এই বিচারটা এড়িয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।
ঠিক তাকে তাই, শহীদ ঠিক হতে তাই। সাহায্য করেছেন। এবং ওই বা যে মুজিবকে শহীদ করা হলো, মুজিববাদকে ক্রিটিক্যালি অ্যাসেস করার পথটাকে অবরুদ্ধ করে দিয়েছেন তারা মুজিবকে একদম হত্যা করে। একদম একদম ওই যে মুজিবকে আপনারা শহীদ করে দিলেন, অর্থাৎ এই যারা মুজিবকে হত্যা করেছিলেন, ওই কাজটাকে ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করেছেন। কাজেই অর্ক, তোমার কথা শুনে মানে তুমি এত জরুরি একটা পয়েন্ট তুমি তুললে, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে মুজিবের কারণে যাদের শাহাদাত বরণ করতে হয়েছিল, আসলে মুজিবের হত্যাকারীরা সেই শাহাদাতের মিছিলে মুজিবকেও দাঁড় করিয়ে দিলেন, এবং ফলে যে আদতে যে শাহাদাত গুলি তার আগে হয়েছে, যারা মুজিব যাদের প্রাণ নিয়েছেন, তাদের প্রতি কিন্তু ন্যায় বিচার হলো না মুজিবের হত্যার মধ্যে দিয়ে। আমরা এবং আমাদের ইতিহাসের রেকর্ড তাই বাংলাদেশের সেটে প্রথম পর্বে আপনারা প্লিজ শুনবেন, বা দ্বিতীয় পর্বেও আমরা বারবার করে যেটা বলার চেষ্টা করেছি যে শেখ মুজিব নিঃসন্দেহে একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু স্বাধীনতা পরবর্তী ৭১ পরবর্তী শেখ মুজিব একজন দানবিক স্বৈরাচারী। কাজেই এই দানবিক স্বৈরাচারীকে হত্যার মাধ্যমে কিন্তু আসলে তাকে শহীদ করে দেওয়া হলো। এই যে একদম এই যে প্রক্রিয়াটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হয়নি। ওই ওই ৭৫-এর ১৫ই আগস্টকে পুঁজি করেই কিন্তু শেখ হাসিনার আজকের এই স্বৈরাচার। কাজেই ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এবং আমার খুব ভালো লেগেছে দেখে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নিয়ে প্রচুর বিতর্ক থাকতে পারে, কিন্তু তারা তো এই গণ অভ্যুত্থানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লিডিং লিডিং একদম তারা কিন্তু বারবার করে বলছে যে ৭১, ২৪ ভুলিনি, ভুলবো না। ৭১-কে মুছে ফেলা যাবে না, ঠিক যেমন ২৪ও বাংলাদেশের একটা খুব গুরুত্বপূর্ণ মাইলফলক। অর্ক, অনেক অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে আমরা মনে হয় আজকের পর্বটা শেষ করতে পারি। আমরা যেহেতু বলছি যে আমরা ইতিহাস এবং বর্তমানকে নিয়ে কথা বলবো, আমরা হয়তো পরের পর্বে ইতিহাসের একটা কালখণ্ড তুলে এনে পর্যালোচনা করতে পারি। তার পরের পর্বে আবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলতে পারি, এবং আমাদের মধ্যে তো কথা হয়েই থাকলো যে বাংলাদেশের যে যে নির্বাচনী সম্ভাবনাগুলো, সেগুলো নিয়েও আমরা আমাদের পরের পর্বগুলিতে আলোচনা করব। অর্ক, অনেক ধন্যবাদ। রেকর্ড বাংলাদেশের ৪র্থ পর্ব আমরা শেষ করছি। সকলকে ধন্যবাদ।